অনেক ধন্যবাদ নিয়ামত ভাই। আমি ভালো আছি। আর এরকম একটা চমৎকার আয়োজন করার জন্য। আম সত্যি আমরা দেখি যে সবসময়ই বিজ্ঞানের শিক্ষার্থীরা আমেরিকাতে, ইউরোপে তারা বহুদিন আগে থেকেই তারা আসছে। সো আপনি যে কলা, বিশেষ করে কলা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা আ বিদেশে তাদের পড়াশোনার সুযোগ কেমন? বিশেষ করে যুক্তরাষ্ট্রের সুযোগ কেমন? এই বিষয়ক একটি আলোচনা নিয়ে এসেছেন। এজন্য আপনাকে ধন্যবাদ। আর আমাকে আমন্ত্রণ জানিয়েছেন তার জন্য আরো ধন্যবাদ জানাচ্ছি। আ অসম্ভব, অসম্ভব ধন্যবাদ আপনাকে প্রথমত। কারণ এই ব্যস্ততার সময়ে আমাদেরকে সময় দিয়েছেন। একটি বিষয় আপনি পরিষ্কার করেছেন যে, যুক্তরাষ্ট্রের বরাবরের মতো বাংলাদেশ থেকে বিজ্ঞান বিষয়ক সাবজেক্টগুলোতে সবচেয়ে বেশি শিক্ষার্থী আসে। আমরা যদি পরিসংখ্যান দেখি তাহলে প্রত্যেক বছর অন্তত ৮ থেকে ১০-১২ হাজার শিক্ষার্থী আমেরিকায় আসে এবং এর মধ্যে শতকরা ৮০ ভাগেরও বেশি, আমি মনে করছি যে ৮০ ভাগেরও বেশি হচ্ছে বিজ্ঞান বিষয়ক শিক্ষার্থী, অর্থাৎ বিজ্ঞানে পড়াশোনা করতে আগ্রহী সেসব শিক্ষার্থীরা এসে থাকে। এর পাশাপাশি কিছু শিক্ষার্থী যারা ব্যবসায়িক শাখায় আসে, অর্থাৎ ব্যবসা সম্পর্কিত পড়াশোনা করতে আসে। আবার কিছু শিক্ষার্থী আসে যারা ধরেন লিটারেচার, সাহিত্য নিয়ে পড়তে আসে, পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়তে আসে, অ্যানথ্রোপোলজি, সোশিওলজি, অথবা আরো যে ইকোনমিক্স, অন্যান্য যেসব শাখা সেসব শাখায় পড়তে আসে। তবে এইসব শাখাতে ছেলেমেয়ের সংখ্যা অনেক কম। তবে কম হওয়ার পিছনে নিশ্চয়ই কিছু কারণ আছে। আমি যতদূর জানি যে আমেরিকাতে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আসলে এই সামাজিক বিজ্ঞান বা কলা অনুষদের সাবজেক্ট রয়েছে। কিন্তু সাবজেক্ট হওয়া সত্ত্বেও কি ধরনের সমস্যায় আসলে বাংলাদেশ শিক্ষার্থীরা পড়ে, এই বিষয় নিয়ে আমরা একটু আলাপ করতে চাই। তা আলাপ করার আগে আমি আপনার কাছে জানতে চাই, আপনার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবন, সেই শিক্ষা জীবন শেষ করার পরে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে আসার শুরুর দিককার ঘটনাগুলো সম্পর্কে আমাদের যদি কিছু জানাতেন। ওকে, ধন্যবাদ একটি চমৎকার প্রশ্ন করার জন্য। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি ১৩-১৪ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ভর্তি হই এবং তারপর থেকে আমার লক্ষ্য থাকে আমি আ গবেষণা করব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হব এবং সেভাবেই আমি পড়াশোনা চালাতে থাকি এবং আমি অনার্সে একটা ভালো রেজাল্ট করি। মাস্টার্সে আমি ফার্স্ট হই এবং তারপরে আমি ডিনস অ্যাওয়ার্ড বা প্রভোস্ট অ্যাওয়ার্ডও আমি পেয়েছি। কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পরে দেখলাম যে বাংলাদেশের যে এখন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া, সেটিতে আ একটা আ মানে এক ধরনের মেধার বৈষম্য রয়েছে। সো সেখানে আ প্রক্রিয়াটি স্বচ্ছ নয় এবং এখানে অনেক রকম লবিং কাজ করে, যেটা আমার অবশ্যই ছিল না। তো তারপরে ভাবলাম যে আমি যেহেতু একাডেমিক্যালি আ যে যে যেহেতু আমি আ ওইদিকেই আগাচ্ছি বা আমি শিক্ষক হতে চাই কিংবা আমি গবেষণা করতে চাই, সেক্ষেত্রে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়ার বাইরে আর কোনো জায়গা আছে কিনা? হয়তো আছে, কিছু এনজিও আছে। কিন্তু সেখানে আমি হয়তো গবেষণার সুযোগ পাবো না। তারপরে আমি দেখলাম যে তাহলে আমি বিদেশে উচ্চশিক্ষার জন্য চিন্তা করলাম এবং দেখলাম যে আ যুক্তরাষ্ট্রই সবচাইতে আমার জন্য সবচাইতে সহজ হয়। সেখানে অনেক বেশি ফান্ডিং আছে। সেখানে আমাকে ইংরেজির বাইরে আলাদা করে কোনো একটা ভাষা আমাকে শিখতে হচ্ছে না। ফলে আমি যুক্তরাষ্ট্রের জন্য আ তৈরি হই এবং সেই সময় আমি বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করি এবং যেহেতু আমার শিক্ষকতার প্রায় ১ বছরের অভিজ্ঞতা ছিল, আমার ডিপার্টমেন্টে ভালো রেজাল্ট ছিল এবং আমার কিছু আ ২-১ টা পেপার ছিল যেগুলাকে আমি নতুন করে আবার আ রিভাইজ করে আমি যুক্তরাষ্ট্রে আমি আবেদন করলাম এবং সেখানে আমি ২ টি বিশ্ববিদ্যালয় থেকে ফুল ফান্ড আমি পেয়েছিলাম। এবং এরপর থেকে এসে দেখলাম যে যুক্তরাষ্ট্রে আসলে বিজ্ঞানের পাশাপাশি কলা এবং সামাজিক বিজ্ঞান অনুষদেরও শিক্ষার্থীদের আসলে অনেক সুযোগ আছে। এবং শুধু একটা বিষয় মেনশন করতে চাই যে আমি আ এখানে ভর্তি হওয়ার পরে বাংলাদেশে গিয়েছিলাম ডেটা কালেকশন এর জন্য, যেটা প্রায় $৩,০০০ এর একটা ফান্ড পেয়েছিলাম আমি। এবং আমি সম্প্রতি কানাডা থেকে ঘুরে আসলাম, সেখানেও আমি ফান্ড পেয়েছি। সো শুধুমাত্র স্কলারশিপ না, স্কলারশিপের বাইরে একাডেমিক কার্যক্রম পরিচালনা করার জন্য যুক্তরাষ্ট্রে কলা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের যথেষ্ট ফান্ড রয়েছে। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনাদের জানিয়ে রাখি, শওকত আলীর একটি সিভি রয়েছে আমার কাছে এবং সেই সিভি যদি আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই, দেখব যে আমরা তার
বিশ্ববিদ্যালয়ের সময় অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়তেন তখন তিনি ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন। একই সাথে তিনি তার যে ব্যাচেলর পরীক্ষা, সেই ব্যাচেলর পরীক্ষায় তিনি কৃতিত্বের সাথে ডিপার্টমেন্টে ৩য় স্থান অধিকার করেছিলেন। এবং ইন্টারেস্টিংলি তিনি যেহেতু ইতিহাসের ছাত্র, সেই ইতিহাসের ছাত্র হিসেবে তিনি বাংলাদেশের মৌলিক কিছু বিষয় নিয়ে গবেষণা করছেন। এবং সেই মৌলিক কিছু বিষয় নিয়ে গবেষণা করার ক্ষেত্রে তার কথা শুনলেন আপনারা, সে এখানে এসেও বেশ কিছু ফান্ড পেয়েছে এবং সেই ফান্ডিং তাকে এ পর্যন্ত ডিপার্টমেন্টের অন্যান্য যেসব অ্যাক্টিভিটি সেই কর্মকাণ্ডের মধ্যে শীর্ষস্থানে রাখতে তাকে সাহায্য করছে। আপনাকে পেয়ে সত্যি আমরা অভিভূত, ধন্যবাদ। আমরা এবার কিছু মৌলিক বলতে কিছু প্রশ্ন জানতে চাই আপনার কাছে। সেটি হচ্ছে যে আপনি বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আপনি প্রস্তুত হচ্ছিলেন, কিছু পেপার ওয়ার্ক আপনি করছিলেন, আপনার একাডেমিক রেজাল্ট ভালো ছিল, আপনি শিক্ষকতা পেশার প্রতি একরকমের মনোযোগ ছিল, আবার বলছেন যে যা আসে নাই বা সে বিষয়ে আপনি সেদিকে যান নাই। এখন আপনি এসেছেন, রেজাল্ট ভালো, এখন একই সাথে কোন ধরনের রেজাল্ট হলে, কোন লেভেলের রেজাল্ট থাকলে আসলে বাংলাদেশ থেকে কলা বা সামাজিক বিজ্ঞানের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে আসার জন্য প্রস্তুত হতে পারে? ধন্যবাদ। হ্যাঁ, এটা ঠিক যে আমার রেজাল্ট হয়তো ভালো ছিল, কিন্তু এটা ঠিক নয় যে যুক্তরাষ্ট্রে স্কলারশিপ পেতে হলে বা ফান্ডিং পেতে হলে খুব ভালো রেজাল্টের দরকার আছে। মাঝারি ধাঁচের কোনো রেজাল্ট হলে সেটা যদি 3.4050 হয়, আমি বলব যে এটা একেবারেই এটা উপযুক্ত যুক্তরাষ্ট্রে স্কলারশিপ পাওয়ার জন্য। সো যদি কারো রেজাল্ট ভালো থাকে তাহলে অবশ্যই সে একটু বেশি সুবিধা পাবে। সো এইজন্য যারা এখন অনার্সে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে পড়ছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো যদি সম্ভব হয় একাডেমিক রেজাল্টটা যাতে ভালো করার চেষ্টা করা, আর যদি না হয় তাহলে গবেষণার দিকে মনোনিবেশ করা। যেহেতু বাংলাদেশের একাডেমিয়াতে গবেষণা হয় না, বিশেষ করে কয়েকটা প্রশ্ন ভিত্তিক পড়াশোনা বেশিরভাগ ক্ষেত্রে হয় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে, অন্তত আমি মানবিক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের কথা বলতে পারি। সেক্ষেত্রে শিক্ষার্থীরা তারা একটা পেপার লিখতে পারে, একটা কনফারেন্স পেপার লিখতে পারে, একটা জার্নাল একটা পেপার লিখতে পারে। এভাবে পেপার লিখে সে তার সিভিটাকে সে উপযুক্ত করতে পারে ফান্ডিং পাওয়ার মতো। অনেক ধন্যবাদ আপনাকে। এখানে আমিও যেহেতু বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে পড়াশোনা করছি, যুক্তরাষ্ট্রে আসি, আমার ক্ষেত্রেও এই ধরনের কিছু বিষয়ে এরকম প্রশ্নগুলো আমিও অনেককে করেছি। আমি উত্তর কিছুটা পেয়েছি নিজে নিজে। যেমন অনেক ক্ষেত্রে যেটা হয় যে আপনি বলেছেন যে আপনি 2টি বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড অফার পেয়েছেন এবং এর মধ্যে একটি গ্রহণ করেছেন। এবং আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা একাধিক বিশ্ববিদ্যালয়, আপনি দুটোতে উল্লেখ করেছেন যে ফুল ফান্ডেড পেয়েছে, কিন্তু কটাতে অ্যাপ্লাই করেছে সেটা বলেন নাই, তাই না? কটাতে অ্যাপ্লাই করেছিলেন আপনি? আমি অ্যাপ্লাই করেছিলাম 7টা ইউনিভার্সিটিতে। 7টা ইউনিভার্সিটিতে, হ্যাঁ। তো দর্শককে জানিয়ে রাখি, জনাব শওকত আলী বলছেন যে উনি 7টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলেন। উনি 2টো ইউনিভার্সিটিতে ফুল ফান্ডেড অফার পেয়েছেন এবং একটি গ্রহণ করে এখানে মাস্টার্স শেষ করেছেন। এখন আমরা চাইলে যেটা করতে পারি যে অন্তত 7 থেকে 8টি 10টি বিশ্ববিদ্যালয়ের বিভাগের তালিকা নিজেরা তৈরি করতে পারি এবং সেখানে কি কি বিভাগে আপনার ভর্তি সম্ভাব্যতা আছে সেগুলো আপনি নিজেরা যাচাই করতে পারি। তো তার জন্য যে ধরনের ধারাবাহিক কার্যক্রমগুলো আসলে কি করতে হয় আসলে, অর্থাৎ আমি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতেছি, আমার কাছে ইউনিভার্সিটির তালিকা আছে, এরপরে শিক্ষার্থীদের কি করতে হয়, কি ধরনের উদ্যোগ স্টেপ বাই স্টেপ করতে হয়, সে বিষয়ে কি আমাদের কিছু বলবেন? হ্যাঁ, অবশ্যই। আমিও আপনার কাছ থেকে কিছু বিষয় জানার আছে। আমি উত্তরটা দেওয়ার পরে সেটা জানতে চাইবো। যেটা আপনি বলছেন যে যখন বিশ্ববিদ্যালয়ের তালিকা থাকবে, শিক্ষার্থীরা আসলে কি করতে পারে? শিক্ষার্থীরা আসলে কলা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের অনেক কিছু করার আছে। বিশেষ করে আমাদের দেশের শিক্ষার্থীদের একটা ভুল ধারণা আছে যে বিদেশে উচ্চশিক্ষা মানেই পুরো সময় জুড়ে তাকে গুরুত্ব দিতে হবে আইএলটিএস এর উপরে বা টোফেল এর উপরে। অবশ্যই আইএলটিএস এবং টোফেল একটা গুরুত্বপূর্ণ অংশ, এবং এটি মনে রাখতে হবে যে সকল শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে আবেদন করছে তাদের প্রত্যেকেরই কিন্তু এই মিনিমাম ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট কিন্তু তারা ফুলফিল করে। সো অ্যাপ্লিকেশন প্রোফাইলে কোন বিষয়টা অ্যাড করলে আপনি এগিয়ে থাকবেন,
আপনি যদি দেখেন যে কলা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে জিআরই ম্যান্ডেটরি না। জিআরইর জায়গায় রাইটিং স্যাম্পল বলে একটা বিষয় আমাদেরকে কিন্তু অ্যাড করতে হয়, এবং এটি আমি মনে করি সবচাইতে গুরুত্বপূর্ণ। কোন একটা আমেরিকার বিশ্ববিদ্যালয়ে কোন একটা শিক্ষার্থী, কোন শিক্ষক যদি রাইটিং স্যাম্পল দেখে, যদি সাইটেশনের দিকে তাকায়, কিংবা প্রথম পেজে তার মেইন আর্গুমেন্ট কি সেটা যদি একটু তাকায়, বা তার রেফারেন্স গুলো যদি একটু তাকায়, তাহলে কিন্তু বুঝতে পারবে যে একটা শিক্ষার্থী গবেষণার দিক থেকে কতটা এগিয়ে আছে, বা সে তার মধ্যে কতটা দক্ষতা আছে, যোগ্যতা রয়েছে। এ কারণেই কিন্তু কলা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের জিআরই নাচে রাইটিং স্যাম্পল চায়, কারণ তারা দেখতে চায় একটা শিক্ষার্থী কতটা ভালো পেপার লিখতে পারে। কারণ ওই শিক্ষার্থী যখন বিদেশে আসবে তাকে কিন্তু পেপারই লিখতে হবে। তার পুরো একাডেমিক ক্যারিয়ারে তাকে বারবার পেপার লিখে 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 তাকে সেটিকেই কিন্তু ট্রেন্ড আপ করা হয়। সেক্ষেত্রে আমি বলবো যে যখন বিশ্ববিদ্যালয় সিলেকশন হয়ে যাবে, যখন তার একটা আইএলস হয়ে যাবে বা একটা টোফেল হয়ে যাবে, সে যেন তার রাইটিং স্যাম্পল নিয়ে অনেক বেশি কাজ করে। অবশ্যই সে এসওপি নিয়ে কাজ করবে, বাট রাইটিং স্যাম্পল নিয়ে, যাতে সে প্রাইমারি ডেটা ইউজ করছে কিনা, তার সাইটেশন গুলো ঠিক আছে কিনা, তার মেইন আর্গুমেন্টটা ঠিক আছে কিনা, সাপোর্টিং আর্গুমেন্ট গুলোর যে ট্রানজিশন গুলো ঠিকভাবে হচ্ছে কিনা, এবং বারবার রিভাইজ করা, যাতে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক দেখলেই বুঝতে পারে যে এইটা হয়তো পাবলিশড না, বাট ইটস লুক লাইক পাবলিশেবল জার্নাল আর্টিকেল। এই বিষয়টা অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমি আরেকটা বিষয় খালি অ্যাড করব যে বাংলাদেশের শিক্ষার্থীরা কেন এই যে যখন সে একটা পেপার লিখে ফেলবে, সে কিন্তু বাংলাদেশের কয়েকটা বিশ্ববিদ্যালয় এখন কনফারেন্স হচ্ছে, সেগুলোতেও কিন্তু সে পেপার প্রেজেন্ট করতে পারে। সো যখন সে এই বিষয়গুলো তার সিভিতে লিখবে, এই একাডেমিক কার্যক্রমগুলো যখন সে তার সিভিতে যে উল্লেখ করবে, তখন কিন্তু সে অন্য শিক্ষার্থীদের চাইতে কিন্তু এগিয়ে যাবে। এখন আমি 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 নিয়ামত ভাইয়ের কাছ থেকে আসলে জানতে চাই যে আমি দেখেছি যে নিয়ামত ভাইয়ের সিভিতে অনেকগুলো মানে বুক চ্যাপ্টার লেখা আছে, বুক রিভিউ আছে, এবং কনফারেন্স পেপার আছে। তো আপনি আপনার কাছে কি মনে হয় এই বিষয়গুলো আপনাকে কি ধরনের সহযোগিতা করেছিল? অনেক ধন্যবাদ। প্রশ্ন উত্তর আসলে আপনি বেশি দিবেন, আমিও দিব। তবে প্রশ্ন করবার জন্য অনেক ধন্যবাদ। আমি আমেরিকায় আসার আগে আসলে অনেকগুলো রাস্তা বের হয়ে আমেরিকায় আসছি। তবে সবাইকে এই পথ অনুসরণ করতে হবে এমন কোনো কথা নেই। আমি ইউরোপে পিএইচডি শুরু করেছিলাম, সেটি মাঝপথে থামিয়ে আমেরিকা চলে আসছি নানান কারণে। আপনার মতো এত ব্রিলিয়ান্ট মার্কস রেজাল্ট আমার হয় নাই, ডিপার্টমেন্টের ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার সুযোগ আমার হয় নাই। তো আমি যেটা করেছিলাম, হ্যাঁ, প্রথমত আমি সিভিটাকে খুব ভালো করে তৈরি করেছিলাম। তবে তার আগে তো সিভিতে অ্যাড করার জন্য মাল মশলা দরকার, সেগুলো আমি ধীরে ধীরে জীবনের নানান পরিক্রমায় কাজ করে করে সংগ্রহ করেছি। কিছু বুক রিভিউ করেছি, কিছু বুক চ্যাপ্টার করেছি, কিছু দু একটা জার্নাল থেকে পাবলিকেশন ছিল, এবং বিভিন্ন সময় কনফারেন্স অ্যাটেন্ড করেছি। সেই কনফারেন্সের যে অ্যাবস্ট্রাক্ট সেগুলোকে সাথে রেখেছি। পাশাপাশি নিজে কিছু ইন্ডিপেন্ডেন্ট কাজ করেছি, যেগুলো হয়তো আমার কাজে সাহায্য করেছে। ফলে আপনি যেটা বলছিলেন বারবার যে রাইটিং স্যাম্পল, মানে দর্শকদের বলে রাখতেছি যে এটা কোনোভাবে পাবলিশড হতে হবে কোনো কথা নাই, অথবা পাবলিশড হয়েছেও সেটাও এখানে কিন্তু কাউন্ট করা হয় যে ঠিক আছে আপনি এককভাবে পাবলিশ করেছেন কিনা। এককভাবে পাবলিশ করার বিষয়গুলো আপনি আপনার রাইটিং স্যাম্পল হিসেবে ইউনিভার্সিটিতে সাবমিট করতে পারেন। পাশাপাশি আপনি যেই সাবজেক্টে পড়তে আগ্রহী, যে সাবজেক্ট ভর্তি হতে চান, সেই সাবজেক্টে আপনি কি লিখেছেন অতীতে। আপনার ব্যাচেলরের সময় হয়তো একটা বিএ থিসিস লিখেছেন, যদি না লিখে থাকেন তাহলে চেষ্টা করেন এটা লেখার জন্য। মাস্টার্সে হয়তো কোনো প্রজেক্ট করেছেন অথবা কোনো থিসিস লিখেছেন, সেটাকে একটুখানি পলিশ করে একটা একাডেমিক জার্নালের মতো করে দাঁড় করাতে পারেন। একাডেমিক জার্নালের স্টাইল কি সেটা যদি একটুখানি জেনে নেন তাহলে খুবই ভালো হয়, কোন ধরনের স্টাইলে কত ওয়ার্ড লিমিটেশন থাকে। তো এই বিষয়গুলো ধারাবাহিকভাবে কাজ করেছে। আমাকে যখন গত বছর, আমি তখন হাঙ্গেরিতে ছিলাম, আমাকে যখন ইন্টারভিউ নেওয়া হয় যে আপনি কেন আমেরিকায় আসতে চান, তো আমি বলেছি সেখানে শওকতের সাথে সুর মিলিয়ে বলতে চাই যে হ্যাঁ, আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো যেখানে ইংরেজ উপনিবেশ ছিল, সেখানকার ছেলে মেয়েদের জন্য ইংরেজি ভাষার কোনো দেশ যাওয়া খুব গুরুত্বপূর্ণ। আমার ব্যর্থতা যে আমি হাঙ্গেরিতে বা ইউরোপে কোনো দেশে
ওই ভাষা শিখতে পারি নাই। আপনারা যারা পারেন তারা সেখানে যেতে পারেন, কিন্তু যারা ইংরেজির প্রতি একটা সাধারণভাবে একটি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হিসেবে যেটা কাজ করে, সেক্ষেত্রে যদি আপনারা আগ্রহ দেখান, সেক্ষেত্রে আমেরিকা, কানাডা অথবা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, তাদের ক্ষেত্রে ওইসব দেশে আপনারা নির্বাচন করতে পারেন। হ্যাঁ, এখন প্রসঙ্গগত আমি যে বিষয়গুলো এখানে তুলে আনতে চাচ্ছি সেটা হচ্ছে যে একজন শিক্ষার্থীকে প্রস্তুতির যে আয়োজনটি সেটি কিভাবে করতে হয়। তাকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ে সিলেক্ট করতে হয়, ৮টা ১০টা ডিপার্টমেন্ট সিলেক্ট করতে হয়। প্রাথমিকভাবে অনেকে যেটা করে যে সিবি পাঠায় দেয়। প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেহেতু গ্রাজুয়েট ডিরেক্টর থাকে, সেখানে তাকে বলে যে আমি এই প্রোগ্রামে আসতে চাই, আমার সিবি এটা পাঠানো উচিত, শুধুমাত্র ইমেল পাঠানো উচিত না, তার সাথে কিছু না কিছু অ্যাটাচমেন্ট থাকা জরুরি। সিবি পাঠাতে পারে, কিছু রাইটিং স্যাম্পল পাঠাতে পারে, এবং পাশাপাশি তার একাডেমিক ট্রান্সক্রিপ্ট যেটি পিডিএফ কপি পাঠাতে পারে। এরপরে সে হয়তো বলতে পারে যে আপনি আবেদন করেন, আবেদন করার পরে আমরা বিবেচনা করব। আমার ক্ষেত্রে তাই হয়েছিল। আমাকে বলা হচ্ছিল যে আপনি আবেদন সম্পন্ন করেন, আমরা পেয়েছি, আবেদন করলে আমরা বিষয়টা দেখব। তা আমি আবেদন করেছি, এরপরে ওরা আমাকে স্ক্রিনিং করে দেখেছে যে আমি আসলে কোন কোন জায়গাতে কাজ করতে পারি, এবং আমাকে সেই ইন্টারভিউ দিতে হয়েছে। একই সাথে এই তার মানে হচ্ছে, আবারও যদি আমি খুবই সিম্পলিফাই করি, ইউনিভার্সিটি সিলেক্ট করা, আপনার সিভি তৈরি করা, রাইটিং স্যাম্পলগুলো হাতের কাছে রাখা, একাডেমিক কাগজপত্রগুলো সবকিছু হালনাগাদ করে রাখা, অ্যাটাচড করে রাখা যদি সম্ভব হয়, সেটা পরে করলেও চলে। একই সাথে আপনার ইংরেজির যে বিষয়টা, আইএলটিএস দেওয়াটা, এখন যেহেতু কম্পিটিটিভ দুনিয়া, অনেক কম্পিটিশন চলছে, আইএলটিএস দেওয়াটা একটা আসলে খুবই ফরজ কাজ আসলে। আইএলটিএস না দিলে আপনি এই যে কম্পিটিশনের জায়গাতে একটু পিছিয়ে যাবেন। শওকত বলছিল যে হ্যাঁ, আইএলটিএস এ সময় দিচ্ছে, কিন্তু আমাদের দেশেও যেটা হয়েছে, আমরা বারবার বলছি, এত উপনিবেশিক দেশ, এত ইংরেজি শিক্ষার প্রসার আমাদের দেশে, কিন্তু আমরা আসলে বিদেশে এসে দেখি যে আমাদের ইংরেজির দুর্বলতা কতটুকু। এখন আইএলটিএস না দিয়ে কেউ যদি চলে আসে, আসার পর সেই বুঝে আসলে যে কি ধরনের সমস্যা সে মোকাবেলা তাকে করতে হয়। আবার ডুওলিঙ্গো আছে, ডুওলিঙ্গো বলে যে একটা সাবজেক্ট, একটা পরীক্ষা আছে, সেই পরীক্ষাও অনেকে দিচ্ছে, সেক্ষেত্রে অনেকে আসতে পারে। এবং জিআরই যেহেতু ওয়েব করা আছে, অর্থাৎ জিআরই লাগে না এখন, সেক্ষেত্রে মাস্টার্সে, পিএইচডিতে সোশ্যাল সায়েন্সের ছেলেমেয়েদের ফান্ডিং নিয়ে আসলে অত বেশি ভাববার কিছু নাই, যদি আপনার ব্যাকগ্রাউন্ড ওয়ার্কগুলো প্রপারলি করা থাকে। তো আমি সেই বিষয়ে শওকতের সাথে একদমই একমত। আমি শওকতকে অনেক ধন্যবাদ জানাতে চাচ্ছি একই সাথে এই বিষয়গুলো উঠিয়ে আনার জন্য। একটি প্রশ্ন আমি শওকতকে করতে চাচ্ছি এই মুহূর্তে, সেটা হচ্ছে কলা বা সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের আহ, গবেষণায় আসলে যুক্ত হওয়া বলতে আপনি কি বোঝাচ্ছেন? কি ধরনের গবেষণা করলে যেটা আমেরিকার জন্য, আমেরিকায় উচ্চশিক্ষা নিতে আসার ব্যাপারে সাহায্য করতে পারে? কোন ধরনের গবেষণার কথা আপনি বলতেছেন? ধরেন আপনি ইতিহাস বিষয়ে পড়াশোনা করেছেন, একজন ছেলে বাংলাদেশের গবেষণা, কোন ধরনের গবেষণা সে সেখানে বসে করতে পারে যেটি তার এখানে কাজে লাগতে পারে? আমি মনে করি আসলে একটা গবেষণা যদি পদ্ধতি মেনে করা হয়, সেটি যেই অঞ্চল নিয়েই, সামাজিক বিজ্ঞান বা কলা অনুষদের গবেষণার ক্ষেত্রে তো এরিয়া অফ কনসেন্ট্রেশনটা লাগে। আপনি হুম, কোন হুম। এরিয়াতে গবেষণা করছেন। সো গবেষণার জগতে আপনার প্রত্যেকটা এরিয়া গুরুত্বপূর্ণ। তবে আমেরিকায় যখন আপনি আসছেন, তখন কিন্তু আমেরিকার প্রেক্ষাপটে কিছু জিনিস হয়তো খুব বেশি গুরুত্বপূর্ণ। যদি আমি বলি যে আহ, যদি ইতিহাসের প্রেক্ষাপট থেকে আমি বলি যে যখন কোন একটা শিক্ষার্থী রাইটিং স্যাম্পল আমেরিকান হিস্ট্রির উপরে থাকবে, কিংবা যেই টপিকটা যেটা ইন্টারন্যাশনালি খুব রিকগনাইজড, যেমন যদি আমি বলি যে সাউথ এশিয়ার ক্ষেত্রে যদি আমি বলি যে পার্টিশনের হিস্ট্রি, যে দেশ ভাগের যে একটা বিষয়, সেটা কিন্তু একটা ব্রিটিশ যে কলোনালিজম এন্ড পার্টিশন, এটা কিন্তু একে অপরের সাথে জড়িত, এবং আমেরিকান একাডেমিয়াতেও কিন্তু এই যে ব্রিটিশ উপনিবেশবাদ, এটা নিয়ে পড়ানো হয়। সো পার্টিশন একটা পার্ট এই উপনিবেশবাদের। সো এই ধরনের যেগুলো খুব গুরুত্বপূর্ণ টপিক, বা কলোনিয়ালিজম বা ডিকলোনাইজেশন, এই বিষয়গুলো নিয়ে যখন কেউ গবেষণা করে, তখন আমেরিকান প্রফেসররাও ব্যাপারটাতে কনসার্ন থাকে। কিংবা আমি যদি বলি যে বর্তমানে রোহিঙ্গা যে ক্রাইসিস, এটা ওয়ার্ল্ডের একটা ক্রাইসিস। সো এই সকল যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ওয়ার্ল্ডে রিকগনাইজ, তার মানে আমি এটা বলছি না যে যে সকল অঞ্চলে আমেরিকার প্রফেসররা জানে না ওই ধরনের গবেষণার গুরুত্ব নেই, অবশ্যই গুরুত্ব রয়েছে। কিন্তু আমি বলছি যে আপনি যখন রাইটিং স্যাম্পলটা দিবেন, তখন যখন প্রফেসর পড়বে, যাতে প্রফেসরের ওই এরিয়া সম্পর্কে তার একটা ধারণা থাকে।
আর আরেকটা বিষয় সমান গুরুত্ব দেব, যে সেটা হচ্ছে আপনি যখন রাইটিং স্যাম্পলটা লিখবেন, আপনি চেষ্টা করবেন যে আপনার সোর্স মেটেরিয়াল যেন প্রাইমারি ডকুমেন্ট হয়। সো প্রাইমারি ডকুমেন্ট আপনি এটা আপনি মানে আপনি দেখাবেন যে আপনি কতটা স্কিল প্রাইমারি ডকুমেন্টের সাথে কাজ করা নিয়ে। এবং যারা সামাজিক বিজ্ঞান অনুষদ নিয়ে কাজ করছেন, পুরো আমেরিকাতে এখন সামাজিক বিজ্ঞানের গবেষণা অনেকটা কোয়ালিটেটিভের চাইতে কোয়ান্টিটিভ অ্যানালিসিস খুব গুরুত্ব পাচ্ছে। এ কারণে আপনি যদি কোয়ান্টের বিভিন্ন বিষয় নিয়ে যদি খুবই স্কিলড হন, তাহলে ওই বিষয় নিয়ে যদি আপনি কোনো পেপার লেখেন, তাহলে কিন্তু খুব স্বাভাবিকভাবেই আপনি গুরুত্ব পাবেন। আপনার যে অ্যাপ্লিকেশনের সময় আপনি যদি দেখান যে আমি কোয়ান্টে অনেক ভালো, কোয়ান্টের মেথড আমি সব জানি, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক শিক্ষার্থীদের চাইতে আপনি এগিয়ে যাবেন। কারণ আমাদের দেশের বেশিরভাগ ক্ষেত্রে কোয়ালিটেটিভ রিসার্চ করে, সেক্ষেত্রে আপনি যদি সামহাও আপনার সব জায়গায় সিভিতে কিংবা আপনি আপনার রাইটিং স্যাম্পলে যদি তুলে ধরতে পারেন যে আপনি স্ট্যাটিস্টিক্স ভালো বোঝেন, আপনি কোয়ান্টিটিভের যে মেথড আছে সেই মেথড ভালো পারেন, এবং রাইটিং স্যাম্পলটাও যদি ওই ভাবে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকের চাইতে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। অসংখ্য ধন্যবাদ। আসলে সত্যি আম কলা বা সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের জন্য রিসার্চ মেথড খুবই গুরুত্বপূর্ণ, এবং অবশ্যই যেটি শওকত বলল যে সবাই চায় আমেরিকাতে যেটি হয় যে গ্রাজুয়েট কলেজগুলোতে, অর্থাৎ মাস্টার্সের শিক্ষার্থীদের এবং পরবর্তীতে সকলেই চায় যে প্রাইমারি ডেটা নিয়ে যেন কাজ করে। প্রাইমারি ডেটা কাজ করার মানে হচ্ছে যে আপনি প্রাইমারি ডেটাকে কিভাবে কালেক্ট করছেন, কিভাবে সেটাকে রিপোর্টিং অথবা অ্যানালাইসিস করছেন, এবং কিভাবে আপনি ওভারঅল প্রজেক্টটা দাঁড় করাবেন। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমার ক্ষেত্রেও যেটা হয়েছে যে সেকেন্ডারি ডেটা নিয়ে কাজ করতে চাওয়াতে অনেক প্রফেসরই আগ্রহ দেখাচ্ছেন না, বলছে না এটা আসলে তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। তো সেটি তুলে আনবার জন্য শওকতকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। নিয়ামত ভাইকে শুধু আমি অ্যাড করছি যে আজকের আলোচনাটা কেন ব্যতিক্রম। দেখবেন যে এ জাতীয় আলোচনা প্রচুর হচ্ছে বাংলাদেশে, এবং সেখানে সবাই খুব ভালো এসওপি লিখতে হবে, খুব ভালো রেকমেন্ডেশন লেটার হতে হবে, এটা বারবার কিন্তু বলছে আইএলটিএস এর স্কোর ভালো হতে হবে, নতুন কিছু না। কিন্তু একটা শিক্ষার্থীকে যদি ব্যতিক্রম ভাবে আপনি অ্যাডমিশন কমিটির কাছে যদি উপস্থাপন করতে চান, তাহলে তার রিসার্চ অ্যাক্টিভিটির উপরে ফোকাস করতে হবে। এই বিষয়গুলো বলে না যে তুমি হচ্ছে বিদেশে যাবা, আইএলটিএস দাও, তুমি বিদেশে যাবা, তুমি এসওপি লেখো, এবং এসওপিটা অন্য একজনের কাছ থেকে লিখে নেয়। এবং এসওপি কিন্তু 2 পাতার একটা এসওপি, আপনার এটা যদি কেউ 5-10 দিন সময় দেয়, ভালো একটা এসওপি লেখা যায়। কিন্তু 5-10 দিন সময় দিলে আপনি একটা রাইটিং স্যাম্পল করতে পারবেন না। একটা রাইটিং স্যাম্পলের জন্য আপনাকে অ্যাটলিস্ট 3-4 মান্থ আপনাকে সময় দিতে হবে, এবং সেটার একটা ইউনিক একটা রিসার্চ কোশ্চেন আপনাকে তৈরি করতে হবে, আপনাকে সোর্স গুলা কালেক্ট করতে হবে, এবং এগুলোকে প্রেজেন্ট করতে হবে কোথাও, সেগুলো সিভিতে অ্যাড করতে হবে। এগুলো কিন্তু একদিনে হয় না। সবাই খুব কুইক প্রিপারেশন নেয় যে বিদেশে যাব, আইএলটিএস দেব, 2 মাস সময় নেয়, দেন সে অ্যাপ্লাই করে ফেলে। হ্যাঁ, আপনি তাহলে অ্যাডমিশন পাবেন, কিন্তু ফান্ড পাবেন না। ফান্ড পেতে হলে আপনাকে একটু আগে থেকেই, এবং যেহেতু এখন এই ইনফরমেশন গুলো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, পুরো বিশ্বের শিক্ষার্থীরা কিন্তু যুক্তরাষ্ট্রে অ্যাপ্লাই করছে। এ কারণে আপনাকে দেখাতে হবে, যে কারণে আপনাকে স্কলারশিপ দেবে, আপনি রিসার্চ করবেন, সেই বিষয়ে আপনার যে স্কিল আছে সেটা দেখাতে হবে। সেটা আপনাকে শোকেস করতে হবে আপনার সিভিতে, আপনাকে যখন ইন্টারভিউ নেবে তখন। হ্যাঁ, আপনি যে বলেছেন সেটি বাস্তব। এই বিষয়ে প্রচুর প্রশ্ন আমাদেরকে আসলে নানান মাধ্যম থেকে করা হয়, অর্থাৎ বিভিন্ন আমাদের সাথে কানেক্টেড সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত বন্ধু বান্ধবরা প্রচুর প্রশ্ন করে থাকেন, এবং অনেক সময় আমরাও আসলে একটা টাইম ফ্রেম ধরে দেই যে ঠিক আছে এখন জুলাই চলছে, তো জুলাই হলে ডিসেম্বরের মধ্যে আইএলটিএস পরীক্ষা দিয়ে জানুয়ারি 15 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন শেষ করো। ওরা যতটা না ব্যস্ত এসওপি আইএলটিএস নিয়ে, ততটা আসলে ওই পড়াশোনার জন্য কি দরকার, ওখানে গেলে ফান্ডিং পেতে কি ধরনের কাজ তাদেরকে সাহায্য করবে সেটি নিয়ে আসলে খুব বেশি চিন্তিত না। এটা হতে পারে আমাদের একটি সামগ্রিক ব্যাধি আসলে। এই অংশের পরে আমি জানতে চাচ্ছি আপনার কাছ থেকে যে আপনার মতে, যেহেতু আপনি কলা বা সামাজিক বিজ্ঞান অনুষদ নিয়ে কথা বলছেন, আচ্ছা কেউ যদি বিভিন্ন ডিসিপ্লিনে কলা বা সামাজিক বিজ্ঞানে পড়ার পরে যদি সাবজেক্ট পরিবর্তন করতে চায়, এবং সেই পরিবর্তনের ক্ষেত্রে কি ধরনের সমস্যা অথবা সম্ভাবনা আছে, অথবা আমি বলছি যে বাংলাদেশে একজন ইতিহাসে পড়ুয়া একটা ছেলে যদি এখানে এসে ইকোনমিক্সে পড়তে চায়,
অথবা কি বলে পাবলিক পলিসিতে পড়তে চায়, সেটা কি সম্ভব? আপনার কি হ্যাঁ, মত? সেটা অবশ্যই সম্ভব। কিন্তু তার জন্য তাকে দেখাতে হবে, কানেকশন দেখাতে হবে যে তার প্রিভিয়াস একাডেমিক অ্যাক্টিভিটির সাথে তার ফিউচার একাডেমিক অ্যাক্টিভিটির একটা সম্পর্ক রয়েছে এবং সে ইতিহাস থেকে সে অর্থনীতিতে যেতে পারবে। এখন অর্থনীতি পড়তে হলে কি লাগবে? তাকে স্ট্যাটিস্টিক্স জানা লাগবে। হুম, তাকে হুম, কোয়ান্টের যে মেথড জানা লাগবে, যেগুলো কিন্তু ইতিহাসে সেইভাবে কিন্তু সে ট্রেন্ড আপ হয় না। সো হুম, তাকে তার এসওপি তে বা তার হচ্ছে সিভি তে এড করতে হবে যে তার এই স্কিল গুলো আছে। হয় হুম, দেখাতে হবে যে সে কোনো একটা পাবলিকেশন করেছে যেটা সে এই কোয়ান্টের এই মেথড ইউজ করেছে, স্ট্যাটিস্টিক্স ইউজ করেছে এবং হুম, হয়তো দেখাতে পারবে সে কয়েকটা সার্টিফিকেট পেয়েছে যেটা তার অর্থনৈতিক যে বেসিক কোর্স গুলোকে কাভার করে। এভাবে এবং তাকে দেখাতে হবে যে ইতিহাসের সে ইকোনমিক হিস্ট্রির উপরে তার ইন্টারেস্ট ছিল। মানে সে এমন না যে একটা কালচারাল হিস্ট্রি থেকে সে একদম সরাসরি ইকোনমিক্সে যাচ্ছে। সে হয়তো দেখাতে পারে যে আমি আসলে অর্থনৈতিক ইতিহাস নিয়ে খুব মানে পড়াশোনা করেছি। এখন অর্থনৈতিক ইতিহাসের সাথে কিভাবে অর্থনীতির সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক বিনির্মাণের মধ্য দিয়ে সে কিন্তু খুব মানে শক্তিশালীভাবে উপস্থাপন করতে পারে যে কেন তার এখন অর্থনীতিতে আরেকটা ডিগ্রি নিতে হবে এবং নেয়ার জন্য তার যে ট্রেনিং সেটা অলরেডি তার আছে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আমি এই প্রশ্নটি এজন্য করছি একটু উদ্দেশ্যমূলকভাবে। আমরা অনেকে মনে করে থাকি যে বাংলাদেশে পড়েছি দর্শন নিয়ে, মানে ফিলসফি, পড়েছি ইতিহাস নিয়ে, পড়েছি হচ্ছে সমাজবিজ্ঞান নিয়ে, পড়েছি এমন এক সাবজেক্ট যেটি আমাদের দেশের কনটেক্সটে খুবই মূল্যহীন। হুম, হুম, কথাটা তো খুব পরিষ্কার না? মূল্য নাই। হুম, সেসব শিক্ষার্থীও কিন্তু যুক্তরাষ্ট্রে আসতে পারে যদি যারা চায়। ঠিক আছে, আমি যে সাবজেক্টই পড়েছি রেজাল্ট যদি এমন হয় যে সেইখানে সে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারে, তাহলে সে কিন্তু সাবজেক্ট পরিবর্তন করেও তার যেসব বিষয়ে মাইনর ছিল অনার্সে সেসবগুলোকে হুম, সে মেজর করে আমেরিকায় আসতে পারে। তবে হুম, তার জন্য অবশ্যই আপনার সাথে আমি একমত। তার এসওপিতে, তার রাইটিং স্যাম্পলে অথবা তার যে ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউতে তাকে অবশ্যই গুরুত্বের সাথে এটা বোঝাতে হবে যে আমি এই সম্পর্ক আগামী কয়েক বছর পড়াশোনা করার ক্ষেত্রে এস্টাবলিশ করব। অর্থাৎ আমি পড়েছি ফিলসফিতে, এখন আমি যদি ইকোনমিক্সে আসতে চাই, তো ইকোনমিক্সে পড়ার মতো যথেষ্ট যোগ্যতা আমার আছে অথবা আমি সেখানে কম্পিটেন্ট, আমি নিজেকে সেটা প্রমাণ করতে পারি। আমি কিছু কোর্স করেছিলাম অনার্সে মাইনর হিসেবে, আহ, ম্যাক হুম, ম্যাক্রো মাইক্রো ইকোনমিক্স অথবা হুম, হুম, ইকোনমিক হিস্ট্রি যেটা আপনি বলছেন, এটি আসলে খুবই প্রসঙ্গত আলোচ্য বিষয় হতে পারে। হুম। অসংখ্য ধন্যবাদ। আমরা দর্শকদের জানিয়ে রাখি আমরা লাইভে আছি সচরাচর সংলাপ যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা। আমরা কথা বলছি আজকে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের জন্য কি করণীয় সে বিষয়ে আলাপ আলোচনা, এবং আমাদের সাথে আজকে আছেন অত্যন্ত মেধাবী শিক্ষার্থী যাকে আপনারা ভবিষ্যতে আহ, একজন ভালো স্কলার হিসেবে দেখতে পারবেন। আমি বিনয়ের সাথেই বলছি, আর শওকত আলী। শওকত আলীকে অসংখ্য ধন্যবাদ। আমি অনুষ্ঠানের মাঝ পর্যায়ে আছি আমরা। এরপর আমি কিছু প্রশ্ন করতে চাই যেগুলো হচ্ছে খুবই প্রায়োগিক প্রশ্ন, মানে এগুলো আমরা সচরাচর করতে হয়। আপনি কলা বা সামাজিক বিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে আমেরিকা এসেছেন। আসলে আমেরিকা আসলে কি কোনো সমস্যায় পড়তে হয় না বাংলাদেশি শিক্ষার্থীদের? কি ধরনের সমস্যায় আপনি পড়েছেন বা কি ধরনের সমস্যা পড়তে পারে বলে মনে হয়? এই বিষয়ে আপনার অভিজ্ঞতা কি? আহ, বাংলাদেশের শিক্ষার্থীরা কি ধরনের সমস্যায় পড়ে আমেরিকাতে? আমি মনে করি যে বাংলাদেশের শিক্ষার্থীরা অন্যান্য দেশের শিক্ষার্থীদের চাইতে আমি বলবো তুলনামূলকভাবে তাদের যে স্কিল সেটা কিন্তু অন্য দেশের চাইতে ভালো। বিশেষ করে বিজ্ঞানের শিক্ষার্থীরা আমি যদি মনে করি যে আমেরিকাতে কিন্তু তারা অন্য যেকোনো দেশের শিক্ষার্থীদের চাইতে কিন্তু তারা অনেক ভালো করছে এবং তাদের গবেষণা থেকে শুরু করে তারা প্রত্যেকটা ক্ষেত্রেই আহ, এমনকি পড়াশোনা শেষ করে চাকরি পাওয়ার ক্ষেত্রেও বা কর্মক্ষেত্রেও তাদের কিন্তু একটা আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে। তবে এটা ঠিক যে আমরা কিন্তু একাডেমিক্যালি অতটা বেশি এক্সপিরিয়েন্সড না। একটা ইন্ডিয়ান শিক্ষার্থী যেভাবে সুযোগ সুবিধাগুলো গ্রহণ করতে পারে সেটা কিন্তু একজন বাংলাদেশের শিক্ষার্থীরা কিন্তু সেটা করতে পারে না। আমার কেন জানি মনে হয় বাংলাদেশের শিক্ষার্থীরা একটা জায়গায় যে তারা একটার সাথে আরেকটা যে কোরিলেশন সেই জিনিসটা স্থাপন করতে পারে না। বাংলাদেশের একটা শিক্ষার্থী আসার পরে আহ, একটা বিশ্ববিদ্যালয়ে কি ধরনের অপরচুনিটি আছে
একটা ইন্ডিয়ান শিক্ষার্থী সে কিন্তু খুব দ্রুত কিন্তু জেনে যায় যে আসলে একটা বিশ্ববিদ্যালয়ে কি ধরনের স্কলারশিপ রয়েছে, এক্সটার্নাল ফান্ডিং কি আছে, এবং যেমন একটা বিষয় আমি সম্প্রতি খুব ভালোভাবে চিন্তা করছি, সেটা হচ্ছে আমাদের কিন্তু বিশ্ববিদ্যালয়ে এক্সটার্নাল ফান্ডিংও আছে। আমার যদি একটা ভালো প্রপোজাল থাকে, আমি কিন্তু বাইরে থেকে এক্সটার্নাল ফান্ড কিন্তু নিয়ে আসতে পারি। শুধুমাত্র আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে একটা ভালো প্রপোজাল রেডি করতে হবে, 10টা জায়গায় 20টা জায়গায় অ্যাপ্লাই করতে হবে। করলে হয়তো 2-1 জায়গায় থেকে একজন $5,000-7,000 ফান্ড পেতে পারে। এবং এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সে যখন পিএইচডি তে যাবে বা যখন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করবে, তখন দেখে যে আসলে একটা শিক্ষার্থী কতটা এক্সটার্নাল ফান্ড সে পেয়েছে। সো একটা শিক্ষার্থীও যে এক্সটার্নাল ফান্ড পায়, এই ধারণাটি যেমন আমার ছিল না। আমি এখানে আসার পরে আমি বুঝতে পারছি যে হ্যাঁ, এখানে কিন্তু আমার শুধু ফান্ডিং এর উপরে, আমার বিশ্ববিদ্যালয় ফান্ডিং এর উপরে আমাকে শুধু যে নির্ভর করতে হবে ব্যাপারটা তা নয়। আমাকে এক্সটার্নাল ফান্ডিং এর কথা চিন্তা করতে হবে। আমাদেরকে বেশি, বেশি কনফারেন্সে যেতে হবে। সেখানে নেটওয়ার্কিং করতে হবে। এবং নেটওয়ার্কিং এর মধ্য দিয়ে ওখানে জানতে হবে যে ওদের বিশ্ববিদ্যালয়ে এক্সিস্টিং কি ধরনের অপরচুনিটি আছে, বা যারা কনফারেন্স আয়োজন করছে তাদের কোনো স্টুডেন্ট কমিটি আছে কিনা, তাদের সাথে যুক্ত হয়ে যাওয়া, বা বিভিন্ন অর্গানাইজেশন আছে, যেমন হিস্ট্রি যদি বলে আমেরিকান হিস্টোরিক্যাল অ্যাসোসিয়েশন আছে, তাদের প্রতি বছর একটা করে অ্যানুয়াল মিট আপ হয়। সেখানে মানে যাওয়ার চেষ্টা করা, সেখানে যে যে প্রফেসরদের সাথে তাদের সাথে কথা বলা, তাদেরকে নিজের গবেষণা সম্পর্কে জানানো, এর মধ্য দিয়ে ফিউচার নেটওয়ার্কিংটা হয়। তো বাংলাদেশের শিক্ষার্থীদের আমার যেটা মনে হয় তাদের ক্ষেত্রে, যে তারা যতটুকু না কমিউনিটি ডেভেলপের ক্ষেত্রে যতটুকু তারা সময় দেয়, মানে নিজেদের ইন্টারনাল কমিউনিটি, বাংলাদেশি কমিউনিটি, তারা কেন জানি যে এক্সিস্টিং যে আমেরিকান সোসাইটি আছে তার সাথে সে আত্মীকরণ হয় না। এই জায়গাটাতে খুব গুরুত্ব দেওয়া উচিত, যে আমার যারা আমেরিকাতে আসছে তারা তারা যেন আমেরিকান সোসাইটির সাথে আস্তে আস্তে মিশে যায়, যাতে প্রফেসর থেকে শুরু করে যারা আমেরিকান কমিউনিটি আছে তাদের সাথেও তাদের আস্তে আস্তে একটা মেলবন্ধন তৈরি হয়। আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলোর উপর গুরুত্ব দিলে বাংলাদেশ শিক্ষার্থীরা যতটা ভালো করছে তার চাইতে আরো অনেক হয়তো ভালো করতে পারে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। একটি কথা তো প্রসঙ্গক্রমে আসে, সেটি হচ্ছে আসলে আমরা যারা বাংলাদেশের শিক্ষার্থী, প্রাথমিকভাবে আমরা আসলে দেশ থেকে মোটামুটি পালাতে চাই। তো আমেরিকায় আসাটা হচ্ছে মুখ্য বিষয়। আসার পরে আসলে এখানে কর্মকাণ্ড যতটা না আর্থিক বিষয়, তার চেয়ে পড়াশোনাটা আসলে সেকেন্ডারি বিষয় হিসেবে দাঁড়িয়ে যায়। এটি একটি বাস্তবতা। এবং সেক্ষেত্রে ফুল টাইম পড়াশোনায় নিজেকে নিয়োজিত করা একটি বড় চ্যালেঞ্জ। অনেকেই এখানে শর্ট টার্ম, পার্ট টাইম চাকরি-বাকরি করছে। ইউনিভার্সিটির ফান্ডিং আছে, ফান্ডিং এর বাইরেও হয়তো কাজ করতে হচ্ছে সামাজিক অথবা পারিবারিক চাপে। তো এসবের মধ্যে পড়ে আসলে ওই আপনি যেটা বলছিলেন যে স্থানীয় পর্যায়ে প্রফেসরদের সাথে লোকাল হয়ে যাওয়া, এবং আমরা যেটাও জানি যে এখানকার যারা প্রফেসর তারাও কিন্তু আসলে এবং ইমিগ্রেন্টই আসলে তারাও ধীরে ধীরে নিজেদেরকে এখানে মানিয়ে নিয়েছে, এখানকার সমাজের অংশ হয়ে উঠেছে। বাংলাদেশিদের মধ্যে এটার অভাব আছে সেটা, এবং এই অভাব থাকার কারণে হয়তো বাংলাদেশিদের মধ্যেই বাংলাদেশিদেরই সম্পর্ক বেশি, বিদেশিদের সাথে সম্পর্ক খুব একটা দেখা যায় না। আচ্ছা, এই মুহূর্তে আমরা একটি প্রশ্ন পেয়েছি। প্রশ্ন করেছেন লিয়াম রাসেল। তিনি প্রশ্ন করেছেন ইউরোপিয়ান কনটেক্সটে, যে সেখানে লো সিজিপিএ, মনে হয় এটা বলতে চাচ্ছেন যে সিজিপিএ কম হলে লো টিউশন ফি অথবা ইত্যাদি লিভিং কস্ট ইত্যাদি করতে পারবে কিনা, এই বিষয়ে একটু জানাতে বলেছে। লিয়াম, আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, ইউরোপের কনটেক্সটে আসলে আপনি কোন দেশে যাবেন সেই অনুযায়ী যদি প্রশ্ন করতে চান, আপনার নিশ্চয়ই আপনি একটি তালিকা করেন যে কোন বিশ্ববিদ্যালয়ে আপনি যেতে আগ্রহী, এবং সেই বিশ্ববিদ্যালয়ের অনেক বন্ধু বান্ধব পাবেন যাদের সাথে আপনি কানেক্ট হতে পারেন। সেই ক্ষেত্রে তাদের কাছ থেকে আপনি প্রশ্ন উত্তর জানতে পারবেন যে কি বিষয়ে। লো সিজিপিএ একটি গুরুত্বপূর্ণ বিষয়, মানে ফান্ডিং পাওয়া বা না পাওয়ার ক্ষেত্রে, অথবা বলতে পারেন যে এই স্লো সিজিপি আপনার ফান্ডিং এর সংখ্যা কমিয়ে দিতে পারে, এটা সেটা সন্দেহ নাই। কিন্তু আপনি যদি অন্যান্য প্রস্তুতিগুলো ভালো মতো নেন, আপনি যেখানেই পড়েছেন, যত টাকাই খরচ করেছেন, অনেক টাকা অনার্সে মাস্টার্সে খরচ করেছেন, আপনি যদি আরেকটু সময় নিয়ে নিজেকে প্রস্তুত করেন, একটু আইএলটিএস পরীক্ষা দেন, যেটা আমার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, সেখানে সকল দ্বিমত পোষণ করতে পারে। তো যেহেতু সিজিপিএ কম, কিন্তু
অন্য কিছু যদি আপনার ভালো হয়, আপনার যদি ভালো আইএলটিএস স্কোর থাকে, আপনি যদি একটা ভালো এসওপি লিখতে পারেন, আপনি যদি 2-3 জন প্রফেসরের কাছ থেকে ভালো রিকমেন্ডেশন লেটার পান, আমার মনে হয় আপনি কোথাও না কোথাও অ্যাডমিশন পেয়ে যাবেন। ঠিক আছে? এবং সেই ক্ষেত্রে টিউশন ফি কিভাবে পরিশোধ করবেন বা কিভাবে করতে হবে, এটি আসলে প্রত্যেকটা দেশ অনুযায়ী নির্ভর করে। সেখানকার কতটুকু টিউশন ফি আছে বা নাই তার উপর নির্ভর করে। তবে প্রথম দিকে মনে রাখতে হয়, যদি প্রথম সেমিস্টারের টাকা বাংলাদেশ থেকে দিয়ে আসতে হয়, তাহলে হয়তো আপনি ভিসা ইন্টারভিউ ফেস করতে পারবেন, ভিসা পাবেন। ঠিক আছে? আমাদের সাথে যুক্ত হয়েছেন শোয়েব আহমেদ, শওকতের পরিচিত নিশ্চয়ই। আহ, আমরা কৃতজ্ঞ আপনাদের প্রতি। দর্শক, আমরা জানিয়ে রাখছি আপনাদের প্রশ্নগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি প্রশ্ন করতে চান এবং সেই প্রশ্নের উত্তর আমরা চেষ্টা করব যথাযথভাবে আপনাদের সামনে দেবার জন্য। আমি এই বিষয়ে শওকতকে আরো কয়েকটি প্রশ্ন করতে চাই। সেই প্রশ্নগুলোর মধ্যে একটি যেমন প্রশ্ন আছে যে, আপনি মাস্টার্স করেছেন বাংলাদেশে, এখানেও মাস্টার্স শেষ করেছেন, এবং এই মুহূর্তে আমি যতদূর জানি আপনি একজন অধ্যাপকের অধীনে আপনি 1 বছরের জন্য ফান্ডিং পেয়েছেন, তার অধীনে কাজ করতেছেন। আসলে এটা কিভাবে সম্ভব হয়েছে? এর পিছনের কারণ কি, বা এই পিছনের গল্পটা কি আসলে? ওকে, ধন্যবাদ। আসলে এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। আমি যার অধীনে কাজ করছি তার নাম হচ্ছে ডক্টর ড্যানিয়েল বাতিস্তি। তিনি আমেরিকান ফরেন পলিসির অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন অধ্যাপক, এবং তিনি গবেষণা সেন্ট্রিক আর কি। এবং তিনি চান যে শিক্ষার্থীরাও মানে তারাও যেন গবেষণা করুক, তাদের গবেষণা যাতে পাবলিশ হয়, এবং তারা পিএইচডি তে যাওয়ার আগে যেন তাদের পাবলিকেশন থাকে, তারা যাতে পিএইচডি ফার্স্ট ইয়ার থেকে অ্যাক্টিভলি গবেষণা করতে পারে, যাতে তার 2-3 বছর অপেক্ষা করা না লাগে। এবং এই কারণে হয়তো আমার বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে হয়তো আমার ডিপার্টমেন্ট একটু ব্যতিক্রম। তো যেটা আমি যে বিষয়টা মাস্টার্সের থিসিস করছি, সেই বিষয়টা আমার অধ্যাপকের অনেক পছন্দ হয়েছে, এবং তিনি চান যে এটা পাবলিশড হোক, এবং আমার ডিগ্রি শেষে আমি 1 ইয়ার ওই বিষয়টা নিয়েই আর কি ফার্দার রিসার্চ করব, এবং সেটাকে ডেভেলপ করব, এবং যাতে করে আমি কোনো একটা জার্নালে পাবলিশ করতে পারি, এবং তারপরে আমি পিএইচডি তে অ্যাপ্লাই করব। এক্ষেত্রে আমাদের 1 ইয়ারের একটা ওপিটি সুযোগ আছে, যে আমরা আমাদের পড়াশোনা শেষ করে মানে নন স্ট্রিম ব্যাকগ্রাউন্ড হলে আমরা 1 ইয়ার জব করতে পারবো ওপিটির আন্ডারে। তো সেই সুবিধাটা আমি নিচ্ছি, এবং আমার অধ্যাপকের যে ফান্ড আছে সেখান থেকে আমি জব পাচ্ছি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে, এবং সেটা দিয়ে আমি 1 বছর বিভাগেই আমি আমার প্রজেক্ট ডেভেলপ করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং সেই সাথে অভিনন্দন। আমি দর্শকদের জানিয়ে রাখতে চাই যে আমেরিকায় যারা পড়াশোনা করতে আসে, পড়াশোনা শেষ করার পরে তারা ওপিটি নামে একটি শব্দ আছে। সেই ওপিটি মানে হচ্ছে পড়াশোনার পরে 1 বছর, যদি সেটি নন স্টেম হয়, আর যদি সেটি স্টেম হয় অর্থাৎ সায়েন্স ডিসিপ্লিনের হয়, তাহলে 3 বছর। এই 3 বছর বা 1 বছর তারা চাকরি খোঁজার ক্ষেত্রে আহ, নিজেদেরকে প্রস্তুত করতে পারে, এবং চাকরি পাওয়ার পরে তাদের ভিসা স্ট্যাটাস চেঞ্জ হয়। তো এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কথা যেটি শওকত আলী বললেন আমাদেরকে, যে সে পড়েছে কলা অনুষদের একজন শিক্ষার্থী, এখানে যে রিসার্চ যে টপিক সেটা নিয়ে কাজ করছে, এবং তার যে গবেষণা, সেই গবেষণার জন্য আগামী 1 বছরের যে ফান্ডিং সেটি তার প্রফেসরই তাকে নিশ্চিত করেছে, যেটি আসলে মাস্টার্স লেভেলে খুবই একটি বিরল ঘটনা আমার ক্ষেত্রে, আমার দেখা। তো মাস্টার্স লেভেলে 1 বছরের যে 1 বছর আসলে তাকে কোনো কিছু করতে হবে না, মানে অন্তত চাকরির প্রস্তুতি নিয়ে তাকে চিন্তিত হতে হবে না। ডিপার্টমেন্ট তাকে সেই ফান্ডিং দিচ্ছে, এবং সেই ফান্ডিং দিয়ে তার যে প্রজেক্ট, সেই প্রজেক্ট নিয়ে সে 1 বছর পরে থাকবে, সে নিয়ে কাজ করবে, এবং পাশাপাশি সে পিএইচডির জন্য তৈরি হচ্ছে। আমরা তো অলরেডি এই বিষয়টা জেনেছি। আহ, আমি আরেকটি প্রশ্ন করতে চাই যে, মাস্টার্স শেষ করার পরে আপনার পরিকল্পনা, আপাতত ওটিপি করছেন প্রজেক্ট নিয়ে, এরপরে কোন ধরনের বিশ্ববিদ্যালয়কে আপনি টার্গেট করে পিএইচডির অ্যাপ্লিকেশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন? আপনি একটা চমৎকার প্রশ্ন করেছেন। আমরা আসলে অনেক কথা বলেছি কলা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদেরকে নিয়ে। তবে একটা বিষয় আমি সামনে আনতে চাই, যে সায়েন্সের থেকে যে পার্থক্যটা কলা এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের আছে, সেটা হচ্ছে
সায়েন্সে যারা মাস্টার্স করে বা পিএইচডি করে তারপরে কিন্তু তারা চাইলে একাডেমিয়াতে জয়েন না করে তারা ইন্ডাস্ট্রিতে চলে যেতে পারে। ইন্ডাস্ট্রিতে খুব ভালো জবে ভালো বেতনে তারা যেতে পারে। সেই জায়গাতে কিন্তু কলা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের একটা সীমাবদ্ধতা রয়েছে। হয়তো কিছু জব আছে, কিন্তু বেশিরভাগ 80-90% ক্ষেত্রেই তাদেরকে আসলে একাডেমিয়াকেই তাদেরকে টার্গেট করতে হবে। একাডেমিয়া বলতে আমি বলছি যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করবে। সেক্ষেত্রে আমেরিকাতে পিএইচডি অবশ্যই লাগবে। এবং কেউ যদি খুব বড় বিশ্ববিদ্যালয় থেকে ভালো র‍্যাংকিং এর বিশ্ববিদ্যালয় থেকে করে সেখানে সে অপরচুনিটি বেশি পাবে। সেখান থেকেই পাবলিকেশন বেশি হয়। জার্নাল আর্টিকেল গুলো সেখানকার প্রফেসররাই রান করে। তারাই বড়, বড় কনফারেন্স করে। সেক্ষেত্রে আমি জানি না আমি পারবো কিনা। বাট সব শিক্ষার্থীর মতো আমারও ইচ্ছা আছে যে মাস্টার্স এর শেষে আমি যখন পিএইচডি তে যাব তখন যেহেতু একজন সামাজিক এবং বা কলা অনুষদের শিক্ষার্থী, একটা বড় বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি নেওয়া। সো এ কারণে একটা বছর আমি আলাদা করে প্রিপারেশন নিচ্ছি যাতে করে আমি একটা ভালো বিশ্ববিদ্যালয়ে থেকে আমি পিএইচডি তে যেতে পারি একটা ভালো বিশ্ববিদ্যালয়ে। এবং এটি কলা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তারা দিন শেষে তারা কিন্তু শিক্ষকতার পেশায় যাবে। আর সেক্ষেত্রে বড় বিশ্ববিদ্যালয়গুলোর সুযোগ সুবিধা, আমি এটা বলছি না যে র‍্যাংকিং এ যেগুলো পিছিয়ে, আমেরিকার সব বিশ্ববিদ্যালয় যেখান থেকে আপনাকে ফান্ড দিচ্ছে মনে করতে হবে সেই বিশ্ববিদ্যালয়গুলো অত্যন্ত ভালো। এবং সেগুলো হয়তো ইন্টারন্যাশনাল র‍্যাংকিং এর এখানকার বিশ্ববিদ্যালয়গুলো ইন্টারন্যাশনাল র‍্যাংকিং গুলোকে খুব বেশি গুরুত্ব দেয় বলে মনে হয় না। তারা তাদের ন্যাশনাল র‍্যাংকিং এ যদি ৩০০-৪০০ র মধ্যেও একটা বিশ্ববিদ্যালয় থাকে আমি মনে করব যে খুবই ভালো। তার গবেষণা যদি ভালো হয়, তার গবেষণা যদি ভালো জায়গা থেকে যদি প্রকাশিত হয় তাহলেও সে বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারবে। এর মানে এই নয় যে তাকে ভালো বিশ্ববিদ্যালয় খুব র‍্যাংকিং এ সামনের সারির বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। তবে পিএইচডিটা ভালো করে করতে হবে, সুপারভাইজার ভালো হতে হবে। এটুকুই আরকি। অনেক ধন্যবাদ। অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তিনি দিচ্ছেন যে এটি গতকালকেও আমার এক ভাইয়ের সাথে আলাপ করছিলাম যে সোশ্যাল সায়েন্স বা আর্টস ফ্যাকাল্টির স্টুডেন্টদেরকে চাকরির বাজার তাদের জন্য খুবই সংকুচিত আমেরিকাতে, সেটি কোনো সন্দেহ নাই। যেহেতু এখানে প্রিডমিনেন্টলি একটি বাজার কেন্দ্রিক ব্যবস্থা এখানে বিদ্যমান, সেক্ষেত্রে যেসব সাবজেক্টগুলোতে পড়লে চাকরি পাওয়া যাবে, অর্থাৎ সেসব সাবজেক্টগুলোর চাকরির পসিবিলিটি আছে, সেসব সাবজেক্টগুলোতে এখানে খুব গুরুত্ব সহকারে আসলে ফান্ডিং টান্ডিং সবকিছু আছে। কিন্তু যেগুলোতে আবার সোশ্যাল সায়েন্সের মতো সাবজেক্ট, যেগুলোতে কম বেশি সবাইকে একাডেমির প্রতি যেতে হয়, সেখানে আসলে সংগ্রামটা একটুখানি দীর্ঘমেয়াদী। মাস্টার্স করার পরে পিএইচডি করতে হবে, পিএইচডি করার পরে এখানে সেটেল হওয়া বা ফার্দার আরো কম্পিটিটিভ জবের প্রতি সবাইকে যেতে হয়। অথবা মাস্টার্স করে অনেক শিক্ষার্থী চাকরি যদি না পায়, তার অপশন থাকে না, সেক্ষেত্রে তাকে পিএইচডিতে চলে যেতে হয়। এবং পিএইচডিতে গিয়ে যদি ভালো ফান্ডিং কোনো ইউনিভার্সিটিতে সে পেয়ে থাকে, পাচ্ছে বা অফার পায়, সেক্ষেত্রে তার পক্ষে আসলে সেই পিএইচডিটা কন্টিনিউ করা সম্ভব না হলে হয়তো তাকে অন্য কোনো ভিসা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, অথবা তার ভিসা স্ট্যাটাস চেঞ্জ করার জন্য তাকে একটু খাটাখাটি করতে হচ্ছে। সেটি বাস্তবতা। এবং আমেরিকার মতো দেশগুলোতে, এই অংশের দেশগুলোতে আমরা দেখব যে সায়েন্স, আইটি, ফার্মেসি, টেকনোলজি এই সবগুলোই হচ্ছে এখানকার কি বলে প্রচুর পরিমাণ ফান্ডিং আছে সব প্রোগ্রামগুলোতে, এবং প্রোগ্রামগুলোতে ইন্ডাস্ট্রিতে তাদের জবের অফারও খুবই ভালো এবং খুবই ভালো মূল্যের বেতনের তারা টাকা পয়সা পাচ্ছেন, পেয়েও থাকেন। তো তারা যতটা না সহজ করে এখানে চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে নিজেদেরকে মানিয়ে নিতে পারে, কিন্তু সোশ্যাল সায়েন্স বা আর্টস ফ্যাকাল্টি স্টুডেন্টদেরকে একটুখানি কম্পিটিটিভ পর্যায়ে যেতে হয়। সেই ক্ষেত্রে গবেষণায় পারে তাদেরকে বাঁচাতে, এটা হচ্ছে মূল কথা। যদি গবেষণা করে তার প্রচুর পরিমাণে পাবলিকেশনের দিকে মনোনিবেশ করে, শওকত আলী যেটা বললেন যে হ্যাঁ, ইউনিভার্সিটি বিভিন্ন প্রোগ্রাম হয় প্রত্যেক সেমিস্টার পর পরই, ইয়ারলি না, সেমিস্টার পর পরই প্রোগ্রাম হয়, প্রত্যেক সেমিস্টারই কনফারেন্স, নানান রকমের প্রোগ্রাম থাকে। সেসব প্রোগ্রামের সাথে যুক্ত হওয়া, নিজে অর্গানাইজার হওয়া, ডিপার্টমেন্টে সেটাকে শো অফ করা, অথবা আপনি এনগেজ থাকেন, প্রফেসরকে জানান আপনার রিসার্চের টপিক কি, হ্যাঁ, তিনি হয়তো আপনাকে সাহায্য করছেন,
অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে আপনাকে কানেক্ট করে দিচ্ছেন। আমার মনে আছে শওকতের সাথে আমরা এই তো এই মাসেই কানাডা গিয়েছিলাম এবং কানাডায় গিয়ে আমেরিকার অন্যতম একটি বিখ্যাত থিঙ্ক ট্যাঙ্ক যাদেরকে বলবো, যারা ফরেন রিলেশন নিয়ে কাজ করে, ফরেন ডিপ্লোমেসি অথবা ফরেন পলিসি নিয়ে কাজ করে, সেই ফরেন পলিসিতে আমরা দেখলাম যে নানান স্তরের খুবই হাই লেভেলের প্রফেসররা এসেছেন। তো আমাদের সুযোগ হয়েছিল, বিশেষ করে শওকতের সুযোগ হয়েছিল তার টপিক নিয়ে কথা বলবার, এবং অবশ্যই এই সুযোগ তাকে আগামীতে পিএইচডিতে এনরোলমেন্টের ব্যাপারে তাকে সাহায্য করবে। সে অন্তত জানতে পারবে যে কোথায় কোথায় ফান্ডিং আছে, কোন প্রফেসর কি নিয়ে কাজ করে। ফলে সেই অর্থেই আজকে আমাদের এই আলোচনাটা একটি ব্যতিক্রমী, কারণ আমরা শুধুমাত্র এই এসওপি লিখেন, আইএলটিএস পরীক্ষা দেন, তারপরে আমেরিকায় আসেন এই কথা বলবার জন্য আসলে আমাদের এই অনুষ্ঠানটাকে আয়োজন করিনি। আমরা আরেকটু প্রশ্ন আমি দর্শকদের সামনে রাখতে চাই, যে আপনাদের যে কোনো প্রশ্নের মনের মধ্যে উকি দিচ্ছে সেই প্রশ্ন আমাদেরকে জানাতে পারেন। আমরা এই বিষয়ে আপনাদেরকে চেষ্টা করব কিছুটা হলেও উত্তর দিয়ে শানিত করবার জন্য। আমি কয়েকটা প্রশ্ন আপনাকে করতে চাই। আমি বলেছি এর মধ্যে যে আমাকে প্রচুর প্রশ্ন সম্মুখীন হতে হয়। আপনি আসার পরে, আমেরিকা আসার পরে বাংলাদেশের শিক্ষার্থীদের কাছ থেকে কোন ধরনের প্রশ্নের সম্মুখীন আপনি সবসময় হয়েছেন? কি সেই প্রশ্নগুলো জানতে চাচ্ছি। ইন্টারেস্টিং কোশ্চেন। আমাকে অনেকে ইভেন আজকে সকালে আমাকে একজন একটা মেসেজ দিয়েছে যে সে কয়েকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চায়, সেক্ষেত্রে আমাকে 5টা ইউনিভার্সিটির তালিকা দিতে বলেছে। ওকে। তো এটা এই ধরনের প্রশ্ন আমি খুব পাই এবং এটা খুব অবাক করা যে এনিওয়ে আমি মনে করি যে ইউনিভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে তার একটু সময় দেওয়া উচিত। অন্তত 300-400 ইউনিভার্সিটির ওয়েবসাইটে তার ডিপার্টমেন্টের বিষয়গুলো পড়া উচিত। ডিপার্টমেন্টের ওয়েবসাইটে কিন্তু অনেক কিছু থাকে, ফান্ডিং কি, কেমন আছে, টিএ পজিশন কয়টা আছে এবং কোন প্রফেসর কোন বিষয় নিয়ে কাজ করছে। তো যদি কেউ একজন একটা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তার ডিপার্টমেন্টের ওয়েবসাইট ভিজিট করে, তাহলে দেখবে যে তার এরিয়া রিলেটেড দু একজন প্রফেসর কাজ করছে এবং দেখে নেওয়া যে তারা কি নিয়ে কাজ করছে এবং সেখানে একটু দেখে নেওয়া যে ফান্ডিং কেমন আছে, এবং ওইটা এমনও লেখা থাকে যে প্রতি বছর কয়টা অ্যাপ্লিকেশন পড়ে এবং কতটা ফান্ডিং রয়েছে, কয়টা ফান্ডিং অপরচুনিটি রয়েছে। এগুলো কিন্তু কেউ পড়লে 80-90% ক্ষেত্রে তাকে কিন্তু আর প্রফেসরকে ইমেল দেওয়া লাগে না। বিশেষ করে মাস্টার্সের জন্য কলা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের যে ফান্ডিংটা অনেকটা সময় সেন্ট্রালি হয়, সেক্ষেত্রে প্রফেসর ম্যানেজ করার ব্যাপারটা বাধ্যতামূলক নয়। তবে অবশ্যই পিএইচডির সময় প্রফেসর যে আপনাকে সুপারভাইজ করবে তার সাথে আগেই যোগাযোগ করা উচিত, কারণ সে যদি সম্মতি না দেয়, আপনার অ্যাপ্লিকেশন যত ভালোই হোক, আপনাকে হয়তো পিএইচডি আপনার জন্য আপনি অ্যাডমিশন বা ফান্ডিং পাবেন না। সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই প্রফেসরের সাথে যোগাযোগ করা, তার কাজের সাথে আপনার কাজের নিয়ে আলাপ করা। তবে মাস্টার্সের শিক্ষার্থীরা তারা ওয়েবসাইট পড়ে অনেক কিছু বের করতে পারে। যদি তার মনে হয় যে ওয়েবসাইটে যথোপযুক্ত ইনফরমেশন নাই, সে তখন গ্র্যাজুয়েট চেয়ার, মাস্টার্সের যিনি গ্র্যাজুয়েট চেয়ার বা গ্র্যাজুয়েট কোঅর্ডিনেটর, তাদেরকে ইমেল করতে পারে তার সিভিটা অ্যাটাচ করে এবং সংক্ষেপে তার রিসার্চ ইন্টারেস্ট উল্লেখ করে সে জানতে চাইতে পারে যে কি ধরনের ফান্ডিং আছে বা এই ধরনের গবেষণার সুযোগ আছে কিনা, বা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কি ধরনের অপরচুনিটি আছে, সেগুলো কিন্তু সে গ্র্যাজুয়েট কোঅর্ডিনেটরকে ইমেল করতে পারে। সো এভাবে আর কি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট পড়ার একটা অভ্যেস তৈরি করা এবং সেখানে নিজের ডিসিপ্লিনের যে ইনফরমেশন গুলো রয়েছে, এভাবে যদি কেউ 20টা 50টা 100টা ইউনিভার্সিটি দেখে, তাহলে কিন্তু তার একটা আইডিয়া হয়ে যাবে এবং সে বুঝতে পারবে যে কোন ইউনিভার্সিটিতে তার অ্যাপ্লাই করা উচিত। কেউ ধরেন যে আমেরিকান ফরেন পলিসি নিয়ে কোথাও অ্যাপ্লাই করছে, কিন্তু সেই ইউনিভার্সিটিতে আমেরিকান ফরেন পলিসির কোনো এক্সপার্ট নাই, তাহলে সে সেখানে অ্যাপ্লাই করবে না। সেখানে যদি ফান্ডিং অপরচুনিটি না থাকে, সেখানে সে অ্যাপ্লাই করবে না। সো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে সেখানে টিএ অপরচুনিটি কেমন আছে, সেখানে তার রিসার্চের এরিয়া রিলেটেড প্রফেসর আছে কিনা। হয়তো আমি জানি যে একটা ইউনিভার্সিটি ফান্ডিং দেয়, কিন্তু তার সাবজেক্টে কি ফান্ড আছে কিনা সেটা তো আমি জানি না। বা যদি ওই ডিপার্টমেন্টে ফান্ডও দেয়,
সে যে এরিয়া নিয়ে কাজ করতে চায় ওই এরিয়ার কোনো প্রফেসর আছে কিনা সেটাও আমি জানি না। তো এগুলো না জানলে আমি হয়তো জানি কয়েকটি ইউনিভার্সিটির নাম, সেগুলো বললে তো তার কাজে লাগবে এটার কোনো নিশ্চয়তা নেই। নিশ্চয়তা নেই। এটি সত্যি কথা যে নিশ্চয়তা নেই। তবে কিছু ফেসবুক গ্রুপ আছে যেখানে আপনি চাইলে যুক্ত হতে পারেন, সেখানে আপনি সেই প্রশ্নগুলো করতে পারেন। অনেকেই হয়তো এইসব বিষয়গুলো হয়তো জানে, তারা সেখানে রেসপন্ড করতে পারে। আমার ক্ষেত্রেও এটি আসলে বিব্রতকর যে কোন বিশ্ববিদ্যালয়। তবে র্যান্ডমলি যেসব বিশ্ববিদ্যালয়ে আমি নিজে আবেদন করেছিলাম সেগুলোর নাম আমি হয়তো বলে রাখি বা বলতে পারি যে এইসব বিশ্ববিদ্যালয়ে ফান্ডিং থাকতে পারে। ফান্ডিং যে সবসময় থাকবে তা কিন্তু না। মাস্টার্সে ফান্ডিং কিন্তু একটুখানি কম্পিটিটিভ। পিএইচডির জন্য ফান্ডিং যদি মাস্টার্স থাকে তাহলে ভালো, আমেরিকার মাস্টার্স থাকলে। হ্যাঁ, আপনার এই প্রশ্নগুলোর সম্মুখীন আমরা সচরাচর সবসময় হচ্ছি। এখানে একটি প্রশ্ন করেছেন আমাদেরকে লিয়াম রাসেল আবারও, যে এই মুহূর্তে হাঙ্গেরি, ইটালি, ডেনমার্ক যাওয়া কতটুকু বেটার হবে? সেলফ ফান্ডেড যেতে চাই, আইএলটিএস ছাড়া পসিবিলিটি কতটুকু? আসলে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আমরা সারাক্ষণই সম্মুখীন হচ্ছি। আমি দীর্ঘদিন যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি সেখানকার স্টুডেন্টরা আমার খুব ভালো করে চেনে, ফলে তাদের কাছে এই প্রশ্নটি খুবই সাধারণ প্রশ্ন যে স্যার আইএলটিএস ছাড়া যাওয়া সম্ভব কিনা। আসলে আমার একক কোনো সিদ্ধান্তের উপর নির্ভর করছে না আইএলটিএস ছাড়া যাওয়া সম্ভব কিনা। আপনি সেসব বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে গুরুত্বপূর্ণ, সেসব বিশ্ববিদ্যালয়গুলোর যে গ্রাজুয়েট ডিরেক্টর তাকে আপনি যে প্রোগ্রামে যাচ্ছেন তার যে ডিরেক্টর তাকে ইমেল পাঠান আপনার সিভি সহ। আপনি যদি আইএলটিএস ছাড়া যেতে চান, আসলে কি আপনি আইএলটিএস ছাড়া যেতে চান, তার কি সেই কনফিডেন্স আপনার আছে? আপনি কি সুন্দর করে কথা বলতে পারেন? হ্যাঁ, বাংলাদেশে অনেক বিশ্ববিদ্যালয় আছে যেখানে তাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংরেজি, এবং প্রায় সব বিশ্ববিদ্যালয়ে এখন সেটা আছে। তো এই মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংরেজি হওয়ার পরেও তো আমরা আসলে শুদ্ধ করে ইংরেজি বলতে পারি না। আমরা ইভেন আমেরিকায় এসেও আমরা সেটা আমাদের রপ্ত করতে সমস্যা হচ্ছে। তাহলে আপনি যদি কনফিডেন্ট হন যে আইএলটিএস ছাড়া ভিসা পাওয়ার পসিবিলিটি আছে, তাহলে আপনি যেতে পারেন। এবং সেই ক্ষেত্রে কোন দেশ আসলে এটা বলা বাহুল্য। হাঙ্গেরিতে স্পেসিফিকলি যেহেতু আমি সেখানে ছিলাম, সেই ক্ষেত্রে আমি ঘন্টার পর ঘন্টা আলাপ করতে পারি। হাঙ্গেরিতে সরকারিভাবে প্রত্যেক বছর অন্তত 130 জন ছেলে মেয়েকে স্কলারশিপ দেওয়া হয়। এর মধ্যে 40 জন ব্যাচেলারে, 40 জন মাস্টার্সে, পিএইচডিতে 20, 25, 30, 20 জনের মতো। এখন ওখানে আমাদের যে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের রিকোয়ারমেন্ট হচ্ছে কোনো ছেলে মেয়ে যদি হাঙ্গেরির জন্য স্কলারশিপের জন্য আবেদন করে অবশ্যই তাকে আইএলটিএস পরীক্ষা দিতে হবে। আইএলটিএস পরীক্ষার সার্টিফিকেট তাকে এম্বাসিতে সাবমিট করতে হবে, মিনিস্ট্রিতে সাবমিট করতে হবে, অথবা একই সাথে তাকে পুলিশ ক্লিয়ারেন্স থাকতে হবে। এবং সেটা শুরু হয় নভেম্বর মাসে 15 তারিখ থেকে শুরু করে জানুয়ারি 15 তারিখ পর্যন্ত, এই যে 2 মাসের সময়। তো এর আগে আইএলটিএস দিতে পারা সম্ভব। এখন জুন মাস চলে, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। আর আপনারা লিয়াম রাসেল যে প্রশ্ন করেছে, এরকম এই একই কাতারে আরো যারা শিক্ষার্থী আছে তাদের সবারই মিডিয়া অফ ইনস্ট্রাকশন ইংরেজি ছিল আমি জানি। আপনারা 1.5-2 মাস 3 মাস চেষ্টা করলে আইএলটিএস পরীক্ষা, আর না পারলে যেহেতু আপনাদের মিডিয়া অফ ইনস্ট্রাকশন ইংরেজি ছিল, আপনারা ডুওলিঙ্গো দিতে পারেন। এরপরে নিজেকে একটুখানি কনফিডেন্ট করেন, তারপরে আবেদন করেন। হাঙ্গেরি সেক্ষেত্রে সরকারি স্কলারশিপ পাওয়া সম্ভব আমার মতে, যদি আপনি সেভাবে প্রস্তুত নেন। ডেনমার্ক অনেক কম্পিটিটিভ, আমি ডেনমার্ক সম্পর্কে খুবই জানি না বললে চলে। ইটালি, ফ্রান্সে পসিবল, যদি আপনার আইএলটিএস অবশ্যই লাগবে। আপনি সেক্ষেত্রে ইউনিভার্সিটিতে টিউশন ফি একদমই নাই, খুবই কম। ফ্রান্সে, জার্মানিতে একই অবস্থা। সেক্ষেত্রে আপনি সেসব দেশগুলোতে খোঁজখবর নিতে পারেন। আমি চাইলে যদি আপনারা যোগাযোগ করেন যে সেসব দেশে কারা পড়ছে তাদের একটি তালিকা বা তাদেরকে সোশ্যাল মিডিয়ায় আপনার সাথে কানেক্ট করে দিতে পারবো, সেই কথা আমি বলতে পারি। এর বাকি ফান্ডিং, আপনার সেলফ ফান্ডেড, এই বিষয়ে কি হবে না হবে এই বিষয়ে আসলে আমাদের খুব বেশি জানবার সুযোগ নেই। আরেকটি প্রশ্ন এখানে এসেছে এই বিষয়ে, প্রশ্ন করেছে মারুফ হাসান, অনার্স শেষে সোজা পিএইচডি যাওয়ার ইউএসএ তে সুবিধা অসুবিধা এবং অ্যাডমিশন পসিবিলিটি জানাবেন প্লিজ। আপনি যদি আপনার সাবজেক্ট উল্লেখ করতেন তাহলে ভালো হতো। তারপরেও এই বিষয়ে শওকতের কি মন্তব্য? অনার্স শেষ আমি করে মনে করি যে অবশ্যই যদি বাংলাদেশ থেকে সরাসরি পিএইচডি তে মানে সে অ্যাডমিশন ফান্ড পায় তাহলে অবশ্যই সে পিএইচডি তে যেতে পারে। আর সেক্ষেত্রে পিএইচডি একটা লং একটা সময়, বিশেষ করে আমি আমি আমার ডিসিপ্লিনে জানি যে ইতিহাসে পিএইচডি করতে অনেক সময় 7-8 বছর লেগে যায়। 5 বছরে ইতিহাসে একটা পিএইচডি হয়ে যায়, এটা খুব রেয়ার।
সো আপনি ৭-৮ বছর যদি সময় পান, অবশ্যই আপনি এই সময়ে নিজেকে তৈরি করে ফেলতে পারবেন। আপনার কোর্স ওয়ার্ক থাকবে ২ বছরের। সো ২ বছরের কোর্স ওয়ার্ক এর মধ্য দিয়ে আপনি পিএইচডির জন্য আসলে আপনি রেডি হয়ে যাবেন। তার জন্য আপনাকে আলাদা মাস্টার্স করতে হবে, ব্যাপারটি এমন নয়। যদি আপনি অ্যাডমিশন পান, ফান্ড পান, আ সেক্ষেত্রে অবশ্যই হ্যাঁ, আপনার ইনিশিয়ালি কিছু চ্যালেঞ্জ হবে। কারণ পিএইচডি স্টুডেন্টদের কাছ থেকে অনেক এক্সপেকটেশন থাকে যে তারা পিএইচডি তে জয়েন করার পরে পেপার লিখবে, তারা আ কনফারেন্সে যাবে। সেইটা যদি আ সেটা যদি তার জন্য প্রস্তুতি নিয়ে রাখা যায়, তাহলে আমি বলব যে সরাসরি পিএইচডি তে আসলে অনেক ভালো হবে। কারণ পিএইচডি তে ফান্ড বেশি থাকে মাস্টার্সের তুলনায়। সেক্ষেত্রে সে তার আমেরিকাতে এসে সে খুব বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হবে না। তবে পিএইচডি তে সরাসরি আসলে অবশ্যই কিছু চ্যালেঞ্জ আছে। আমি মনে করি যে সরাসরি পিএইচডি তে ফান্ড পাওয়া সোশ্যাল সায়েন্স এ তার অ্যাপ্লিকেশন অনেক ভালো হতে হবে। তার যদি কিছু পাবলিকেশন থাকে, কনফারেন্স পেপার থাকে, তার রাইটিং স্যাম্পলটা যদি ভালো হয়, এসওপিটা যদি ভালো হয়, সব মিলিয়ে যদি একটা ভালো একটা হয়, তাহলে সে পিএইচডি তে আ আমার মনে হয় যে সে পিএইচডির অফার পাওয়াটা খুব অস্বাভাবিক কিছু না। সে পেতে পারে, খুব স্বাভাবিক। সো ঐরকম যদি কেউ অফার পায়, আমি বলব অবশ্যই রিকমেন্ড করব যে পিএইচডি তে যাওয়া। কারণ মাস্টার্সে আসার পরে এখানে ১ বছরের মাথায় আবার পিএইচডি তে এপ্লাই করা, সেটা আসলে একটু হেক্টিক এবং একটু বেশ চ্যালেঞ্জিং। কারণ পুরো কোর্স ওয়ার্ক এর মধ্য দিয়ে আপনাকে পিএইচডি তে এপ্লাই করতে হবে। সেক্ষেত্রে আমি মনে করি যে অবশ্যই, এবং এখানকার বিশ্ববিদ্যালয়ে কোনো রিকোয়ারমেন্ট নেই যে পিএইচডি তে আ এপ্লাই করতে হলে আপনার মাস্টার্স থাকা লাগবে। হুম, আমি এই বিষয়ে কিছুটা একমত, আবার কিছুটা দ্বিমত পোষণ করি। একটি বিষয়ে একমত, শওকত যেটা বলেছেন যে অবশ্যই একটু পরিশ্রমী ছাত্র, সেই প্রমাণ থাকতে হবে যে আপনি আসলে অনেক কাজ করেছেন। পিএইচডি আসলে তো আসলে মুখের কথা নয়। এর জন্য ৪-৫ বছরের ফান্ডিং আপনাকে নিশ্চিত করতে হয়। অথবা আপনি যদি সরাসরি অনার্স শেষ করে পিএইচডি চলেও আসেন, ১ বছর ২ বছরের যে পারফরম্যান্স সেটা যদি আশানুরূপ না হয়, তাহলে আপনার ফান্ডিং চলে যেতে পারে। সেই ঘটনা কিন্তু ঘটতে পারছে। আমার ইউনিভার্সিটিতেও এরকম ঘটনা ঘটেছে, যেখানে ১ম সেমিস্টার পরেই ফান্ডিং চলে গিয়েছে আসলে। পিএইচডিতে এসেছে, প্রচুর টাকা, মানে আ প্রত্যেক মাসে সে আ আ পড়াশোনা করে। তার জন্য প্রত্যেক মাসের ইউনিভার্সিটি থেকে গড়ে $৩,০০০ করে সে পাচ্ছিল মাস শেষে। এবং পিএইচডিতে $৩,০০০ কিন্তু মানে কম কথা নয় আসলে, হ্যাঁ? তো এই যে সেমিস্টার ওয়াইজ বা বার্ষিক টাকা পাচ্ছিল, সেটা প্রত্যেক সেমিস্টার, প্রত্যেক মাসে মাসে সেটি ১ সেমিস্টার পরে কিন্তু সেটা বন্ধ হয়ে যায়। তো এর কারণ কি? এর কারণ হিসেবে অনেক কারণ নিশ্চয়ই থাকতে পারে। যিনি এই স্কলারশিপ যার বন্ধ হয়ে গিয়েছিল তার কারণ থাকতে পারে। সেটা আমরা আসলে অত বিস্তারিত যাচ্ছি না। আমার কাছে কি মনে হয়, যে শিক্ষার্থী পিএইচডি এর জন্য বিশেষ করে এটা অনেকে একটা কনফিউশন ক্রিয়েট করবে। কলা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের পিএইচডি আর সায়েন্সের পিএইচডির মধ্যে একটু একটু পার্থক্য পার্থক্য রয়েছে। আছে। হ্যাঁ। হ্যাঁ, কারণ সায়েন্সের স্টুডেন্টরা বাংলাদেশে ল্যাব ওয়ার্ক করে এবং এখানে এসেও তারা ল্যাব করে। কিন্তু কলা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা যে বাংলাদেশের যে ট্রেনিং, এক্সিস্টিং যে একাডেমিয়াতে যে ট্রেনিংটা পায়, সেটা দিয়ে আসলে এখানকার পিএইচডি তে খুব ভালো করা একটু চ্যালেঞ্জিং। কিন্তু কেউ যদি অ্যাডমিশন পেয়ে যায়, কেউ যদি ফান্ডিং পেয়ে যায়, তার মানে বুঝতে হবে যে ওই শিক্ষার্থীর অবশ্যই সেই পটেনশিয়ালিটি সে দেখিয়েছে অ্যাডমিশন কমিটির সামনে, যার কারণে সে কলা বা সামাজিক বিজ্ঞান অনুষদের একটা ডিপার্টমেন্ট থেকে পিএইচডি ফান্ড পেয়েছে। আমার মনে হয় ওই শিক্ষার্থী যদি পরিশ্রম করে, অবশ্যই সে অনেক ভালো করবে। মানে হ্যাঁ, একটি কথা তো অবশ্যই সত্যি যে আমেরিকাতে সমাজবিজ্ঞান, সামাজিক বিজ্ঞান অনুষদের সাবজেক্টগুলোতে পিএইচডি পাইতে হলে তার মাস্টার্স প্রোগ্রামটি অথবা তার অনার্স প্রোগ্রামটি অনেক স্ট্রং হতে হয়। সে হয়তো এর মধ্যে থিসিস করেছে, কিছু কনফারেন্সে গিয়েছিল, কিছু পাবলিকেশন তার হয়তো আছে, সেটা হতে পারে লোকাল পাবলিকেশন, হুম, এবং তার এসওপিটা, একই সাথে তার ভালো রিকমেন্ডেশন লেটার, হুম। এইগুলোর সমন্বয় থাকলে সরাসরি পিএইচডিতে আসতে পারে। তবে আমেরিকায় এসে যদি আপনি আপনার মাস্টার্সটা করে নেন, সেই মাস্টার্সটা আপনার পিএইচডিকে অনেক বেশি সহজ করে ফেলবে। এটা কোনো সন্দেহ নাই। সেই ট্রেনিংটুকু এখানে আছে। মানে এখানে বলা বাহুল্য, বা বলতে চাচ্ছি না, তারপরে প্রসঙ্গক্রমে আসছে। আমি হাঙ্গেরিতে ছিলাম ২ বছর। সেখানে যে ধরনের কাজ করেছি, সেগুলো আসলে ২ বছরে যা কাজ করেছি, সেখানে আমি গত আ ২ সেমেস্টারে তার চেয়ে বেশি কাজ আমাকে করতে হয়েছে আসলে। মানে এটা হজম করতে হয়েছে। হজম না করলে আসলে আমার পক্ষে কন্টিনিউ করা সম্ভব হচ্ছিল না।
তো যাই হোক, এই আলোচনা চলতে থাকবে। আমরা আরেকটি প্রশ্ন আমরা পেয়েছি, একজন আমাদের স্টুডেন্ট করেছে, আরাফাত মিম, সম্ভবত সে এখন জার্মানিতে আছে, এসওপি লেখার বিষয়। হ্যাঁ, আমরা যারা দেশের বাহিরে আছি, পড়াশোনার সাথে কিছুটা হলেও অ্যালাইন্ড হয়ে আছি, পড়াশোনা করতে চাচ্ছি মনের আনন্দে অথবা ভবিষ্যতের কথা চিন্তা করে, এবং এটাকে একটা চাকরি হিসেবে ধরে নিয়েছি। তাদের কাছে যে কেউ যদি আসে বলে যে আমাদের সাহায্য লাগবে এসওপি লেখার বিষয়ে, অথবা কত ইউনিভার্সিটির তালিকা পছন্দের ব্যাপারে, সেই বিষয়ে আমরা আসলে সবাইকে সাহায্য করতে চাই। এবং অবশ্যই আমাদের সীমাবদ্ধতা আছে, আমাদের সময়ের পার্থক্য আছে, সেটা মাথায় রেখে যদি আপনারা নক দেন, আপনাদেরকে এই বিষয়ে সাহায্য করতে আমাদের কোনো অসুবিধা নেই, এটি নিঃসন্দেহে বলতে পারি। আমরা প্রশ্ন উত্তরের একদম শেষের দিকে চলে আসছি। আমি মনে করছি যে আজকের আলোচনাটি বেশ মানে ইনফরমেটিভ হয়েছে, এবং যে ধরনের প্রশ্ন আমরা সারাক্ষণ সম্মুখীন হচ্ছি সেগুলো নিয়ে কিছুটা শেয়ার করার সুযোগ আমরা পেয়েছি। আমি এই তরফা শওকত আলীকে অনেক ধন্যবাদ জানাতে চাই আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আমি আপনাদেরকে পুরো সেশনে একটু র্যাপ আপ করতে চাই যে আসলে আমরা কি করার চেষ্টা করেছিলাম সেই বিষয়ে একটুখানি যদি বলি। আমরা মূলত চাচ্ছিলাম যে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা আমেরিকা আসার জন্য কি ধরনের প্রস্তুতি নিবে সে নিয়ে একটি আলাপ করতে, পাশাপাশি শুধুমাত্র আমেরিকা আসাটাই যে মুখ্য উদ্দেশ্য তা না, এখানে এসে কি করতে পারে সে বিষয় নিয়েও আলাপ করার জন্য প্রস্তুতি নেওয়া। তো এই পর্বে আমাদের সাথে শওকত আলীকে পেয়ে আমরা খুবই ধন্য হয়েছি। আশা করছি আপনাদের ওই আনন্দ, এইটুকু যাত্রা আমাদের ভালো কেটেছে। তো সেই প্রত্যাশায় আপনাদের যদি আর কোনো প্রশ্ন না থাকে, অথবা প্রশ্ন থাকলে সেটা আপনারা করতে পারেন, আমরা আজকের মতো এই অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করছি। নতুন কোনো অনুষ্ঠান নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে আমরা সামনে আবার হাজির হব। সে পর্যন্ত সকলের মঙ্গলময় জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। ধরন, তার গবেষণার ধরন, এসব নিয়ে আমরা আজ কথা বলবো। পাশাপাশি সবচেয়ে বেশি যে বিষয় আলোচিত হবে সেটি হচ্ছে কলা বা সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে আসার ব্যাপারে কি ধরনের প্রস্তুতি নিতে পারে, কি ধরনের ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক তাদের করতে হতে পারে, সেই বিষয়ে তাদেরকে গাইডমূলক, নির্দেশনামূলক নানান রকমের পরামর্শ দেওয়ার ব্যাপারে শওকত আলী আমাদের সঙ্গে রয়েছেন, এবং তিনি আমাদেরকে সে ব্যাপারে সাহায্য করবেন। আপনাকে স্বাগত জানাচ্ছি শওকত আলী, কেমন আছেন?